গোলাম মাওলা রনি, বিথি খাতুন বলেন, আমার বাচ্চা তো আমাকেই বলে মা আমি ভাত খাবো, মা আমাকে এটা দাও, বাড়িওয়ালা তো আমাদের বলে না 1 মাসের ভাড়া দিও না। সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় তবে সকল শহীদ পরিবারকে একেবারে শহীদ করে দিক, আমাদের মেরে ফেলা হোক, আমার বাচ্চাদেরও, তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব। কেউ তাদের কাছে দাবি জানাইতে পারবে না, রাস্তায় এসে বসে থাকবে না। শনিবার প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একজন বিথি খাতুন। তার স্বামী হাফিজুর রহমান পেশায় একজন গাড়ি চালক ছিলেন। 5ই আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। 16ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বংশালে গুলিতে নিহত মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন, কেন দাবি আদায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে? আমরা আর পারছি না, আমাদের পাশে দাঁড়ান। সরকারের 6 মাস, কে আন্দোলনে নিহতদের এই আর্তনাদ কেন? প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে। আমি অন্য সবার কথা বলতে পারবো না, আমি নিজে যদি কাছাকাছি দেখি কোনোটার সঙ্গে মিলে না, কোনোটারই কোনো কুল কিনারা আমি পাই না। এর কারণ হলো 2014 থেকে একেবারে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডির সেই বিখ্যাত গল্পের মতো, শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে, আওয়ামী লীগ চলে যাবে, নতুন একটা ভোর হবে। এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, সমন্বয়কেরা আসবেন, এই আসিফ নজরুলরা আসবেন, এরা সবাই আসবেন, এই জিনিসগুলো আসলে আমার কখনোই স্বপ্নের মধ্যে ছিল না। এবং আমি অনেকের সাথে আলাপ করে দেখি যে প্রায় অলমোস্ট বেশিরভাগ লোকই তারা শুধুমাত্র কায়মুর বাক্যে শেখ হাসিনার পতন চেয়েছে, কিন্তু শেখ হাসিনার পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ, এখানে যে একটা রাষ্ট্র আছে, এখানে একটা শাসনতন্ত্র আছে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা আমলাতন্ত্র আছে, এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা জুডিশিয়ারি আছে, এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের মেধা দরকার, যে ধরনের সমন্বয় দরকার, যে ধরনের লিডারশিপ দরকার, ইটস এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক লিডারশিপ। যেখানে একটা খাল উদ্ধার করা যায়, খাল উদ্ধার করার জন্য বিরাট একটা ভেগু নিয়ে যাওয়া যায়, তারপরে সেখানে লাল কার্পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায়। আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি, এবং আমি তো মাগনা হচ্ছি না, এখানে নান অফ দ্য অ্যাডভাইজার। এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমি এই রাষ্ট্র থেকে একটি পয়সা নেব না, আমি রাষ্ট্রে কোনো চা খাবো না, বিস্কিট খাবো না। অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল, তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয়, অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেই ব্যয়টা সেম আছে। কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল, বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না। তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে, সরকারি বাসা আছে, বাসভবন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শহীদদের পরিবারের যা আরতি আকুতি, এটা আমি মিলাতে পারছি না। আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে রয়েছেন, এত টাকা এত দিকে যাচ্ছে। আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য, ইন্দোনেশিয়াতে চলে গেলাম, কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে, কত কথা হচ্ছে, কত বার্তা হচ্ছে, কত সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, আরও নাকি অনেক সিনেমা নাটক হবে। এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না, কিন্তু কেন পঙ্গু হাসপাতালের 200-250 যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন, তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না, এটা আমি মিলাতে পারি না। আমার কাছে আরেকটা ব্যাপার, আমি শুধু একটা জিনিস বলি, জনাব শহীদ সাহেব যেটি বললেন সেটা হলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে মোরলেস, ওনার যেমন দীর্ঘদিনের অভিজ্ঞতা যে সচিব হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে আমি যতটুকু আমার কাছ থেকে দেখেছি, সরকারের অনেকগুলো থোক বরাদ্দ থাকে। এখন আমাদের প্রধানমন্ত্রীর একটা ত্রাণ ভাণ্ডার আছে এবং এই ত্রাণ ভাণ্ডারে অনেক টাকা, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যিনি থাকেন, তিনি তার এই ত্রাণ ভাণ্ডার থেকে যে কোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে যে স্বাধীনতা তিনি ভোগ করেন, তো সেখানে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো দিয়ে এই শহীদদের সবার বাড়িতে একটা করে স্বর্ণ প্রাসাদ তৈরি করে দেওয়া সম্ভব। কেন সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য সবাই করছেন না, আমার এটা মাথায় আসছে না। দ্বিতীয়, আমি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার যদি ন্যূনতম বোধ থাকতো এবং সিভিল যে অ্যানার্কি যেটাকে বলা হয়, মানুষের যে রোষ এবং মানুষের যে খোশ, এই দুটো বিষয় যদি উনি একটা তুলনা করতে পারেন যে মানুষ রোষ হয় কেন আর খোশ হয় কেন, তাহলে তিনি তার যে প্রিয় যিনি রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, তাকে
আরেকটা মন্ত্রণালয় দিতে পারতেন, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টায় যে মন্ত্রণালয়টি সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো বারবার কেন একজন বয়স্ক সম্মানিত ভদ্রমহিলা তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এই ঘটনার জন্য, এটা আমার মাথায় ঢুকছে না যে কেন তিনি এই কাজগুলো করছেন। মানুষ যেভাবে সমালোচনা করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বয়স হয়েছে, মানুষ বয়স হলে অনেকটা লিবারেল হয়, তারা মেনে নেয়, কিন্তু ওনার জন্য জিদ খুব বেড়ে গেছে। এই 86 বছর বয়সে একটা মানুষ এত জিদ থাকবে কেন, এত তার মানে অহমিকা থাকবে কেন যে আমি যেটা বলছি সেটা হতেই হবে, এই লোক চিটাগাংয়ের হতে হবে, এই লোক গ্রামীণ ব্যাংকের হতে হবে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে নেব। এখন একটা জিনিস হলো কি, যারে দেখতে নারী তার চলন বেঁকা। রাজনীতিতে আপনি দেখেন সব কিছু আছে। আমরা ওই বিএনপির যারা লোকজন আছে তারা, তাদের শিল্পী আছে, কবি আছে, সাহিত্যিক আছে, রেশা সাহেবের ছিল, মুঘল সম্রাট আকবরের ছিল, শেখ হাসিনার ছিল। অর্থাৎ পাবলিকের মন তুষ্ট করার জন্য যা যা দরকার পলিটিশিয়ানরা সেটা করে, যেখানে যেটা দরকার। কিন্তু এ যা কিছু করতেছে সবই আমাদেরকে রাগিয়ে দেওয়ার জন্য, সে যা কিছু করতেছে আমাদেরকে বিক্ষুব্ধ করার জন্য। আমরা রাগে উন্মত্ত হয়ে তাকে নিয়ে সমালোচনা করবো এবং সে ওখানে বসে বসে সেই জিনিসটা শুনবেন বা দেখবেন। তো এর মধ্যে আমার কাছে মনে হয় তার একটা বিনোদন এসে গেছে, সামহাও একটা বিনোদন এসে গেছে। এত সমালোচনা, আমরা তো কেউ তাদেরকে দুর্নীতিবাজ বলছি না, আমরা তো কেউ তাদের সাথে আমাদের কারো কোনো শত্রুতা নেই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি ফেরাটা উনি দেখেছেন, বাট আমি দেখিনি। কিন্তু আমি শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনটা দেখেছি। তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ক্ষমতায় যে আরোহণটা, এই আরোহণটা এই বাংলাদেশের যে মহাকাল, সেই মহাকালের একটা বিস্ময়। এত জনসমর্থন, এত প্রেম, এত ভালোবাসা, আকাশের চাঁদ। আমরা তাকে কোলে করে নাসার জন্য সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা তাকে ভালোবেসেছি। তো এখন কেন তিনি আমাদেরকে ভালোবাসেন? আমাদের অপরাধ কি? কেন আমাদের জন্য তার মায়া লাগে না? রনি, গবেষক আলতাফ পারভেজ গণমাধ্যমে লিখেছেন, কথা ছিল আসছে ফাল্গুনে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তি দ্বিগুণ হবে, অথচ ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবীরা দাবি দাওয়া তুলে ধরতে গিয়ে পুলিশি লাঠিপেটার শিকার হচ্ছেন। ঢাকার কেন্দ্রস্থলে পাহাড়িদের রক্তাক্ত হতে দেখা গেল। জেলা উপজেলায় মাজার দরবার শরীফগুলো একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে মেয়েরা ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক অঙ্গন থেকে অসামান্য অর্জন নিয়ে এসেছে, তাদের খেলাধুলার আয়োজনে সহিংস বাধা তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে এতিম হয়ে ঘুরছেন সাভার, আশুলিয়া, গাজীপুর জুড়ে প্রায় 60টি কারখানার কাজ হারানো শ্রমিকেরা। মূল্যস্ফীতি চলছে ডাবল ডিজিট হারে, মার্কেট সিন্ডিকেটগুলো বহাল তবিয়তে আছে। তিনি প্রশ্ন করেছেন, ফাল্গুন আসছে, আমরা কেন দ্বিগুণ হতে পারলাম না? একই প্রশ্ন আপনার কাছে। আমরা দ্বিগুণ হতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। অথচ দ্বিগুণ হওয়ার মতো যথেষ্ট রকম সুযোগ ছিল, সুবিধা ছিল। আমার জানা মতে দেশের প্রথম শ্রেণীর যে 50 থেকে 60টি বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে গত 6 মাসে, যেখানে 10,000 থেকে 40 থেকে 50,000 লোক পর্যন্ত কাজ করতো। অন অ্যাভারেজে 5 লাখ লোক কর্মসংস্থান একদম পুরো বন্ধ হয়ে গেছে। এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, মানে বেক্সিমকোর মতো কোম্পানি এই পর্যায়ে 5 লাখ লোকের কর্মচ্যুতি ঘটেছে। 2 নম্বর হলো যে এই যে ছোটো ছোটো দোকান যেগুলো ছিল পাড়া মহল্লা, এরকম আরও 1 মিলিয়ন পিপল এই 6 মাসের মধ্যে তারা চাকরি হারিয়েছে। আর আরও ধরেন 1 মিলিয়ন পিপল এই আগামী 2-3 মাসের মধ্যে চাকরি হারাবে, এই আতঙ্কের মধ্যে তারা রয়েছে। ব্যাংক এবং বিমা, আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছি, এখানে সেই সাবেক রেজিমের জমানাতে যা ছিল তার সাথে পরিস্থিতি অনেক মানে যাকে বলা হয় জ্যামিতিক হারে খারাপ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে গত 2014 থেকে যেভাবে একটা সাজানো স্ট্যাটিস্টিক্স ডাটা, যেটা জাতির সামনে পেশ করা হতো আওয়ামী লীগ জমানাতে, যে আমরা একেবারে সিঙ্গাপুর হয়ে গেছি, মালয়েশিয়া হয়ে গেছি, এখন তো মনে হচ্ছে যে ডাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছি। আমরা হয়তো মোনাকোর মতো হয়ে গেছি, কুয়েতের মতো হয়ে গেছি, খুবই স্ট্রং ইকোনমি। একটা জিনিস চিন্তা করুন যে আপনার যেখানে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, একেবারে স্পষ্টতভাবে 5 লাখ লোক চাকরি হারিয়েছে রাস্তায়, সেখানে আপনি দেখাচ্ছেন আপনার এক্সপোর্ট বেড়ে গেছে। যেখানে আপনার ইম্পোর্টে আপনি ভালো করতে পারছেন, আপনার ফরেন রিজার্ভ আপনি দেখাচ্ছেন যে আপনার ফরেন রিজার্ভ বেড়ে গেছে, টাকায় বাংলাদেশ ব্যাংক সয়লাভ হয়ে গেছে। আর অন্যদিকে কি হচ্ছে, 30 লাখ টাকা করে যদি আপনি দেন 800 লোকে বা 1000 লোকের, আপনার কত টাকা দেয়, সেই টাকা দেওয়ার মতো অবস্থা আপনার নেই। ফলে অ্যাজ এ হোল এই জিনিসটাকে আপনি কি বলবেন? এটাকে আমাদের অ্যাসেট আছে আমাদের। এই যে যেমন দেখেন যে পৃথিবীতে যত দুর্ভিক্ষ হয়, তো দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষ কিন্তু যে ফসল হানি বা প্রাকৃতিক কারণে নয়,
এর 90% হলো মানব সৃষ্ট। তারা গুড ম্যানেজমেন্ট করতে পারে না। এমনকি যে আমরা কোরআনে পড়েছি যে ফেরাউনের জামানাতে আসবে, মানে যাকে বলে দুর্ভিক্ষ আসবে, এই জন্য সে একজন নবীকে তার অর্থমন্ত্রী বানিয়েছেন এবং নবী বলেছেন যে আমাকে দায়িত্ব দিন, আমি কি করে এই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ম্যানেজমেন্ট করা যায় আমি জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো এইরকমভাবে এখন যা কিছু বাংলাদেশে যে সমস্যা রয়েছে এর প্রতিটি সমস্যা মানব সৃষ্ট সমস্যা। এখন দেখুন, আপনি যখন ৭৫-১৫ আগস্টের ঘটনা যদি বলেন, ওই সময়টাতে বাংলাদেশে এখন যে সমস্যা তার চেয়ে বেশি সমস্যা ছিল, কিন্তু যেই মুহূর্তে জনগণের ট্রাস্ট চলে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে, মুহূর্তের মধ্যে সেটা কিন্তু রিজলভ হয়ে গেল। আপনি দেখেন আমাদের সময় যে ৮৬ সনে একটা বন্যা, ৮৮ সনে একটা বন্যা হলো, এত বড় ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশে কিন্তু মানে হয়নি, কিন্তু মানুষের একটা বিশ্বাস ছিল ওই সময় এরশাদ সাহেবের প্রতি যে তিনি করতে পারবেন। তিনি পাগলের মতো সেই যে বড় বড় গামবুট পরে সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন। আমার ওই যে আপনি যখন লাল কার্পেটের কথা বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে পলিটিক্সে বসে যদি কেউ নাটক করে থাকে, এরকম এরশাদ সাহেবের মতো এত সফল নাটক কেউ করতে পারেননি। তো আমি চিন্তা করলাম যে সে কখনো এরকম কোনো ডিজাস্টারের জায়গাতে লাল কার্পেট সে দিয়েছে কিনা। আমি দেখলাম যে না, সে কখনো কোনো লাল কার্পেট দেয়নি, এরকম কোনো জায়গাতে যায়নি। ওই যে বন্যার মধ্যে সে গান গেয়েছে, গামবুট পরে গিয়েছে, কিন্তু কোনো জায়গাতে নদী থেকে নামছে লাল কার্পেট আমি দেখিনি। তাহলে বুঝেন যে এরশাদকে আমরা স্বৈরাচারী বলি, এখন আমাদের এই বর্তমান জামাতে মন মস্তিষ্কে স্বৈরাচারীটা কোন পর্যায়ে ঢুকেছে যে আমার ওই জায়গাতে ময়লার মধ্যেও আমার লাল কার্পেট লাগবে। এখন যিনি লিখেছেন সেটা হলো, আপনি চিন্তা করুন আমাদের পজিটিভ দিকগুলো শুধু আমি বলি। আমাদের দেশের সরাসরি ১৫ লক্ষ লোক আমরা আয়কর দেই, ডাইরেক্টলি আয়কর দেই। এই বছর গিয়ে দেখেন আমাদের কিন্তু আয়কর দিচ্ছি। আমাদের দেশের সরাসরি ১ কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে অন অ্যাভারেজে বাংলাদেশে, অর্থাৎ এখানে আমরা ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলার পার ইয়ারলি নেট, যেটার কোনো খরচ নেই। আমরা এক্সপোর্ট করি অলমোস্ট 45 বিলিয়ন ডলার। 45 বিলিয়ন ডলারের যদি আপনি অলমোস্ট 25% ডলার আপনি ধরেন, 45 বিলিয়ন ডলার যেটা আমাদের বাংলাদেশে থাকে। আমরা বিদেশ থেকে বিভিন্ন এইড বাবদ অলমোস্ট 1.5 বিলিয়ন ডলার, উনি ভালো বলতে পারবেন, বিভিন্ন যেখানে কোনো আনকন্ডিশনালি আর যে এইড হিসেবে 1.5 বিলিয়ন ডলার আসে। আর আমরা ধরেন বিভিন্ন প্রকল্পে সাহায্য সহযোগিতা, ফরেন এইড, বিশ্বব্যাংক থেকে অন্যান্য জায়গা থেকে শুরু করে আরও প্রায় 30 বিলিয়ন ডলার আমরা পাই। তা আমাদের তো টাকার অভাব নেই, কোনো অবস্থাতে টাকার অভাব নেই, এখনও টাকার অভাব নেই। 18 কোটি মানুষের এই দেশে কোনো কিছুর অভাব নেই, বিশ্বাস করেন কোনো কিছুর অভাব নেই। এখানের মূল অভাব আগের সরকারের যেটা ছিল, শুধু চুরি করছে, সিন্ডিকেট নিয়ে গেছে। আর এখন করে যে সরকার, সে বুঝতেছে না টাকা কোথায় আছে, মানে কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে আর কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে শর্ট সার্কিট হবে, আগুন লেগে যাবে, এই টোটাল জিনিসটা বুঝছে না। সচিবালয়ের ওই উপরে আগুন লাগতে পারে, এই আমি বাংলাদেশে এই 2025 সন 24 সন না আসলে আমাকে যদি মেরেও ফেলা হতো, আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে সচিবালয়ের ওই জায়গাতে আগুন লাগতে পারে। এই সরকার আমাদেরকে আমাদের চিন্তার জগৎ খুলে দিয়েছে। আমরা এখন বাংলাদেশে বসে আকাশের তারা গুনতে পারি, আমরা বাংলাদেশে বসে এখন আরশে আজমের ছবি দেখতে পারি। এখন রাস্তাঘাটে আপনি তরতাজা অলি আল্লাহ খুঁজে পাবেন, আপনি রাস্তাঘাটে আপনি জিন্দা অলি খুঁজে পাবেন, যারা ফু দিলে সঙ্গে সঙ্গে মানুষের মাথা ঘাড় থেকে পড়ে যাবে। এইরকম একটা অবস্থা এই যে সরকার নিয়ে আসছে। আপনি এই যে আপনি মাজার ভাঙার কথা বললেন, অমুকের ভাঙার কথা বললেন, জিনিসটা আপনি কি চিন্তা করতে পারছেন যে এই জলজ্যান্ত তাজা অলিরা বুঝতে পারছে যে এটা হলো হযরত ঘোড়া সার মাজার, এখানে কোনো মানুষ নাই, ওই কবরের মধ্যে ঘোড়া আছে, এই জন্য ওখানে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। তারা সরাসরি এখানে বেলায়েতের ইলমে মারিফতের মাধ্যমে একেবারে আকাশের সাথে যোগাযোগ করে বুঝতে পারছে যে ওই যে ওখানে যে পাগলা বসে আছে ও একেবারে নির্ঘাত জাহান্নামী। হ্যাঁ, এখন আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ, আল্লাহ তাকে বলে দিয়েছে যে আমার ওই বান্দাকে আমি জাহান্নামে নেব। তো আমি যেহেতু তো জাহান্নামে নেব, তো দুনিয়াতে তোদের কষ্ট দিছে কেন, আমার খলিফা হিসেবে কল্যাণ দাও ঠিক করে। এবং সেই ঘটনাই তারা এখানে করছে। আর এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বোঝার জন্য যে ইলম দরকার, যে হিকমত দরকার, যে সাকসিয়াত দরকার, এই জিনিসগুলো এখন যারা চালাচ্ছেন তাদের যদি সেটা থাকতো, বিশ্বাস করেন যে সুযোগ আমরা পেয়েছি। যদি আগস্ট মাসের 15 তারিখে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেন যে আমার 1 সাগর চোখের পানি দরকার, আপনারা সবাই আমার জন্য কাঁদেন, 18 কোটি মানুষের বিরাট অংশ তার জন্য কান্না করতে এবং শিশি ভরে ভরে তার জন্য যে চোখের অশ্রু পাঠিয়ে দিত। উনি যদি বলতেন আমার রক্ত লাগবে, 1 লিটার করে এই 18 কোটি মানুষ রক্ত দিবে, রক্তের গঙ্গা আমরা বয়ে দিতে পারতাম। এ ভালোবাসা, এ শ্রদ্ধা। এখন
এখন কি বলবো, মানে তার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের মুখ যেভাবে বাঁকা হয়, মানুষ যেভাবে দীর্ঘশ্বাস ছাড়ে, এবং মানুষ যেভাবে নিজেকে প্রশ্ন করে এ কি হলো, এ কেমন হলো। জি, গোলাম মাওলা রনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল গঠন প্রসঙ্গে বিদেশি এক পডকাস্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীরা এখন বলছে কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না, আমরা একটি সুযোগ নিব। তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা হচ্ছে, কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন। এমন মন্তব্য কি প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অনেকেই প্রশ্ন তুলেছেন যে নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, তাকে প্রশ্নবিদ্ধ করে। এখানে 2 নম্বরে যেটা হলো যে ছাত্ররা দল করতে পারে এবং আমি সেটাকে স্বাগত জানাই, এবং তারা অনেকে বলে যে ওখান থেকে পদত্যাগ করে তারা করুক। আমি বললাম যে না, পদত্যাগের দরকার নাই, দরকার হলে আরও 20 জন ছাত্র যারা আছে তাদেরকে উপদেষ্টা বানানো হোক, 20 জনকে 20টি হেলিকপ্টার দিয়ে দেওয়া হোক, এবং তারা তাদের যে রাষ্ট্রীয় প্রোটোকল আছে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে আরও যা কিছু নিয়ে আছে তারা চেষ্টা করতে থাকুক, আর জনগণ যদি তারপরেও তাদেরকে মেনে নেয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এইগুলো এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো আগেই প্রথমে বলেছি যে তার মধ্যে একটা যাকে বলে যেটাকে কন্ট্রাস্ট করে, ভীষণ রকম কন্ট্রাস্ট করে। যেমন তিনি কিছু কথাবার্তা বলেছেন, দেখে মনে হয় একেবারে সহজ সরল দেবর শিশু। মানুষ এত ভালো হয় কি করে, মানুষ এত সত্য কথা বলে কি করে, এত চমৎকার করে নিজের দুর্বলতা সে প্রকাশ করে কি করে, তো মানুষ নন, উনি তো ফেরেশতা, এরকমভাবে মনে হয়। কিন্তু আমি যখন মনে করি যে আমি তো একটা ব্যবসা বাণিজ্য করি, তা আমি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যিনি চালিয়েছেন, গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশে, সারা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে তাকে করতে হয়েছে। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে পৃথিবীতে আপনি জানেন যে আমরা যতটা না কৃপণ বাংলাদেশের লোকজন, আমেরিকার লোকজন আরও বেশি কৃপণ, চায়নার লোকজন আপনাকে মানে আপনি 200 কিলোমিটার মানে ক্রস করে যাবেন, সেখানে আপনাকে হাইস্ট 1 গ্লাস গরম পানি অফার করবে, এবং যখন ব্যবসা বাণিজ্য হয়ে যাবে তখন হয়তো আপনাকে লাঞ্চ বা ডিনার, কিন্তু তার আগে আপনাকে গরম পানি দিয়ে বিদায় করবে। তো সেই রকম মানুষদের সঙ্গে উনি লড়াই করে সংগ্রাম করে সে শত না হাজার কোটি টাকার বিনিয়োগে বাংলাদেশে নিয়ে আসছেন। তো ওখানে তার মানে আমি একটা টকশোতে বলেছিলাম যে মার্কেটিংয়ের ফাদার বলা হয় ফিলিপ কটলারকে। তা আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে হয় ফাদার অফ দ্য ফিলিপ কটলার। হ্যাঁ, ফিলিপ কটলার 1000 ফিলিপ কটলার সমান করলেও তার মতো হবে না। তো এই যে তার এই যোগ্যতা, যেখানে মার্কেটিং করার জন্য, টাকা উপার্জন করার জন্য, এখন টাকা উপার্জন করা এত একটা কঠিন বিষয়। আপনি চোরা কারবারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বা জেনারেলভাবে করেন, অথবা রিক্সা চালান, যে মাধ্যমেই যান না কেন, ইভেন একটা চোর, সে সিধেল চোর, আপনি চিন্তা করেন একটা বাটি চুরি করতে, 2টো ডিম চুরি করতে তার কী পরিমাণ কষ্ট হয়, অসাধারণ। তার মেরে ভূতে যে চিন্তাই করে, ও মাই গড, টাকা উপার্জন খুব একটা কঠিন একটা বিষয়। তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো গরিব মানুষ নন, তিনি অত্যন্ত ধনী একজন মানুষ। আপনি চিন্তা করেন ওই যে তার কারোর সাথে গ্রামীণ ব্যাংকের কর্মচারীর সাথে সে একটা নেগোসিয়েশন করার জন্য ওখানে প্রায় 200 কোটি টাকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। বাংলাদেশে ক্যাশ 200 কোটি টাকা দিতে পারেন, বা কত কোটি টাকার জন্য ওইটা নিয়ে হলো। তো এরকম ধনী কিন্তু বাংলাদেশে খুব অল্প আছে। আমাদের দেশে বেশিরভাগ ধনীরা ব্যাংক থেকে টাকা নিয়ে এদিক ওদিক করে, কিন্তু একসাথে ক্যাশ 200 কোটি টাকা 300 কোটি টাকা দেওয়ার মতো, বা উনি ক্লিন্টন ফাউন্ডেশনে যে অফিসিয়ালি টাকাগুলো দিয়েছেন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা সারা জীবন অনেকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, উনি খালি ক্লিন্টন ফাউন্ডেশনে অ্যাজ এ ডোনেট করার জন্য যে টাকাগুলো দিয়েছেন, আমাদের বড় আমরা সালমান এফ রহমান সাহেবকে চোর বলি, কিন্তু সালমান এফ রহমান সাহেবকে যদি বলা হয় তুমি এতগুলো টাকা আওয়ামী লীগকে দাও, সে হার্টফেল করে মারা যাবে সঙ্গে সঙ্গে। তো তার আত্মাটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আত্মাটা, দানের আত্মাটা বিশাল। তারপরে ওখান থেকে তিনি আবার ডবল দিয়েছেন দ্বিতীয়বার। আবার যখন হিলারি ক্লিন্টনের নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় তিনি কিন্তু অফিসিয়ালি একটা ভালো অ্যামাউন্ট দিয়েছেন। তো ওনার যে মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে এখন ওনার যে কথাবার্তা, এ দুটো আমি কনফিউজড হয়ে গেছি। আমি নিজে বুঝতে পারছি না যে হোয়াট ইজ রাইট। জি, একই প্রশ্ন করব, শুধু আমি অপশনগুলোর মধ্যে এটা বেছে নিতে বলবো। নির্বাচন কবে হওয়া উচিত? সেটা কি 2025-এর 5ই আগস্ট যেমন বিএনপি চায় সেটা, নাকি 2025-এর ডিসেম্বরে, নাকি 2026-এর শুরু অথবা শেষের দিকে? 3টি অপশন বা 4টি অপশন থেকে কোনটি? গোলাম মাওলা রনি, প্রথমে আপনি। এখন নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই। এখন নির্বাচন করলে খুনাখুনি মারামারি হবে, সেটা 2025-এ করেন আর 26-এ করেন। পুরো জিনিসটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল চলে গেছে।
এই পুরো জিনিসটাতে একটা সিস্টেম চেইনের মধ্যে না আনা পর্যন্ত, এটা ওনার নেতৃত্বে হলে ভালো, না হলে অন্য নেতৃত্ব আনতে হবে, কিন্তু চেইন অফ কমান্ড না আসা পর্যন্ত যেখানে পুলিশ ভয়ে পালাচ্ছে সেখানে আপনি কে নির্বাচন জি, করবে? আবু না, মোহাম্মদ। তিনটা